Welcome to our virtual class on the YouTube channel Rahul Sengupta. Today we are here again for class 11 students to do the poem Daybreak by Henry Wadsworth Longfellow. Again, we are going to speak in Benglish. এখন দেখো আমাদের এই কবিতাটা পড়তে গেলে কবিতার বিষয়বস্তু কি হতে যাচ্ছে সেটা বুঝতে গেলে এবার কবি সম্পর্কে একটু আধটু জানা প্রয়োজন। এখন তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই কবি সম্পর্কে ইংরেজিতে অনেক কিছু বলা আছে, আমরা সেটা নতুন করে আর তোমাদের পড়ে দিচ্ছি না। তার বঙ্গানুবাদটা তোমাদের আমরা পড়ে দিচ্ছি। তবে তার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে অনুরোধ করব, our customary request to you once again, please subscribe to our channel Rahul Sengupta if you find it useful and share it with your friends. Now over to the poem Daybreak, যার বাংলা আমরা করেছি সাত সকালের শুরু। সকালেরও শুরুর দিকটাকে আমরা সাত সকাল বলি বাংলায়। এখানে কবিতায় যে সকালের বর্ণনা আছে সেটা কিন্তু সকালের এই সময়টার বর্ণনা, সেজন্য আমরা এটাকে সাত সকালের শুরু এই বাংলা দিয়ে অভিহিত করছি। ইংরেজিটা দেওয়া আছে ডে ব্রেক। ব্রেক মানে ভাঙা যেরকম হয়, তেমনি ব্রেক মানে শুরু অর্থেও অনেক জায়গায় দেখবে ব্যবহৃত হয়। এখানে সেই শুরু অর্থেই বলা আছে। এখন হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো সম্পর্কে আমরা যা জানতে পারি সেটা হলো তিনি ছিলেন কবি, অনুবাদক এবং শিক্ষক। তার সময়ের সবচেয়ে ব্যাপক পরিচিত ও আমেরিকান কবি। তিনি এখনো জনপ্রিয় কবি, ইংরেজিতে পঠিত এবং সারা পৃথিবীর অন্যান্য ভাষায় অনুদিত ও পঠিত। তিনি কবিতার আকার নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, বিশেষত হেক্সামিটার বা ছয়পদী ছন্দ ও ফ্রি ভার্স বা মুক্ত ছন্দ নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি ছন্দের এক দক্ষ কারিগর ছিলেন, যিনি অত্যন্ত দক্ষতার সাথে অমিত্রাক্ষর ছন্দ, মহাকাব্যিক ছন্দ, ব্যালাড এবং সনেটেরও ব্যবহার করেছিলেন। তার কবিতা সুরের জন্য সুপরিচিত। লংফেলো একবার মন্তব্য করেছিলেন, একজন লেখক তার পাঠকের কাছে সবচেয়ে বেশি চান যে তার কবিতাটা শোনা হোক। এখানে হয়তো লেখকের জায়গায় কবি লিখলে একটু সঠিক হতো। তিনি নর্স পৌরাণিক কাহিনী, নর্স হচ্ছে যেটাকে আজকাল আমরা স্ক্যান্ডিনেভিয়া বলি, অর্থাৎ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এই অঞ্চলের লোকদের নর্স বলা হতো জাতিগত দিক থেকে। তিনি নর্স পৌরাণিক কাহিনী এবং ফিনিশ রূপকথার দ্বারা, ফিনিশ হচ্ছে ফিনল্যান্ডের লোকজন, রূপকথার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি তার অনুবাদগুলির মাধ্যমে ইউরোপীয় কবিতার ধারাগুলির সাথে তার সমকালীন কবি ও তার পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার কাব্যে তিনি ব্যক্তিগত ও সার্বজনীন উভয় বিষয় নিয়ে এসেছিলেন এবং সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ শেখানোর চেষ্টা করেছিলেন। এইটুকুনে আমরা আমাদের এই কবি সম্পর্কে জানতে পারি। বুঝতেই পারছি এই কবি বহুমাত্রিক কবি, তার বিভিন্ন ধরনের লেখা রয়েছে, বিভিন্ন দিকে সে লেখাগুলো গেছে।
আমরা অবশ্য এই কবিতায় আমরা একটি প্রাকৃতিক ঘটনার বিবরণ পাচ্ছি, যেখানে পার্সনিফিকেশন অর্থাৎ ঠিক মানুষ নয়, কোনো জড় বস্তু বা অমানুষ, মানুষ নয় এমন, তাকে ব্যক্তি রূপে প্রতিভাত করলে যা দাঁড়ায় সেটাকে ইংরেজিতে পার্সনিফিকেশন বলে। এই পার্সনিফিকেশনের মাধ্যমে আমরা সকালবেলা প্রকৃতি কিভাবে প্রভাবিত হয়, সকালের দিকটা কেমন লাগে, কিরকম ভাবে প্রকৃতির চেহারাটা, প্রকৃতির কাজকর্ম পাল্টে যায়, তার একটা অত্যন্ত মিষ্টি বর্ণনা এই কবিতায় ফুটে উঠছে। দেখো কবিতাটি সম্পর্কে আরো কিছু কথা। Daybreak is written in 9 rhymed couplets. The poet follows the spirited progression of the wind as it rises out of the sea and crosses onto land, announcing the arrival of day. অর্থাৎ এখানে এই যে সি উইন্ড, সমুদ্র থেকে আসা হাওয়া বা সমুদ্র বায়ু, এটা সকালের সাথে আসে, এমন ভাবে এটাকে এখানে পরিবেশিত করা আছে তাতে মনে হয় যে সে যেন সকাল রাজার অগ্রদূত। সকাল যেখানে একটা যেন মর্নিং ইজ লাইক আ কিং হিয়ার। তোমরা দেখেছো এই পৌরাণিক বা ঐতিহাসিক যে ধারাবাহিক গুলো হয়, সেখানে রাজা রাজরা যখন ঢোকে, ধরো রাজ দরবারে তারা ঢুকছেন, তার আগে একজন অগ্রদূত হাতে কিছু একটা নিয়ে তারস্বরে চিৎকার করতে করতে রাজার সম্পর্কে বহু বিশেষণ ব্যবহার করে তারপর রাজার আগমন ঘোষণা করেন। রাজদরবারে একটা সাড়া পড়ে যায়, রাজদরবারে উপস্থিত ব্যক্তিবর্গ তারা উঠে দাঁড়ান রাজার প্রতীক্ষায়। এদেরকে হেরাল্ড বলা হয়। এখানে it is as if the morning is the king and the sea wind is the herald of the king. আমরা কবিতাটা এই দৃষ্টিভঙ্গি থেকে যদি পড়ি তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। Longfellow presents day as a special presence that is hailed and before whom everybody bows. যেন দিনটা আসছে, দিন একটা বিশেষ তার রাজকীয় উপস্থিতি নিয়ে আসছে। আমরা স্পেশাল কথাটা পেয়েছি, রয়্যাল কথাটাও লিখতে পারি। And hailed before whom everybody bows, মানে সবাই নত মস্তকে তাকে স্বাগত জানাচ্ছে। দেখো বাংলাটা কি লেখা আছে, ডে ব্রেক কবিতাটি 9টি অন্তঃমিল যুক্ত পংক্তি জোড়ে লিখিত। অন্তঃমিল মানে শেষে যে মিলটা হয়। আগের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আকাশে কাক আমি অবাক, একটা অন্তঃমিল। পংক্তি জোড়ে লিখিত। কবিতায় যে সমুদ্র বায়ু সমুদ্র থেকে উঠে এসে স্থলভূমিতে প্রবেশ করে সকাল শুরুর ঘোষণা করে, তার সজীব সতেজ যাত্রার বর্ণনা রয়েছে। কবির বর্ণনায় সকালবেলার আশাকে এক বিশেষ ঘটনা বা উপস্থিতি, যাকে অভিবাদন করা হয়। সকালবেলার আশা
এক বিশেষ ঘটনা বা উপস্থিতি যাকে অভিবাদন করা হয় ও যার কাছে সবাই মাথা নোয়ায়। এই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। এবার চলো কবিতাটা টুকটুক করে পড়া যাক। আবার এই শব্দটার প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। Let me draw your attention to this particular word which is going to be very, very useful for writing answers on this poem. Personification. কোনো জড় বা মানুষ নয় এমন কারো বা কিছুকে মানুষের মতো করে দেখান। ধরো রবি ঠাকুরের বিখ্যাত গান, আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা, আমায় চেনো কি? তার আবার উত্তর দিচ্ছে, চিনি তোমায় চিনি নবীন পান্থ, ফাগুন হাওয়ায় ওড়ে তোমার রঙিন বসন্তান্ত। তার মানে দেখো, এই যে আমি পথ ভোলা এক পথিক এসেছি, এটা বসন্তের একটা পার্সনিফাইড রূপ। এবার সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা, এই যে চামেলি মল্লিকা এই ফুলগুলো, এরাও পার্সনিফাইড, এরাও কথা বলছে। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব, ঝরা ফুলের আবাহনে সঙ্গকে লবি, লব আমি মাধবী। এই আবার মাধবী আবার পার্সনিফাইড হয়ে গেল। এই কবিতায় এরকম অজস্র পার্সনিফিকেশন আমরা দেখতে পাবো। দেখো, a wind came up out of the sea, came up out of the sea and said, "Oh mists, make room for me." It hailed the ships and cried, "Sail on, ye mariners, the night is gone." And hurried landward far away, crying, "Awake, it is the day." অর্থাৎ সমুদ্র বায়ু স্থলভূমির দিকে যাচ্ছে। A wind came up out of the sea, came up, emerged by appeared, মানে আবির্ভূত হয়েছিল, and said, "Oh mists," mist মানে তো জানো কুয়াশা, অর্থাৎ সমুদ্র বক্ষে কুয়াশা জড়ো হয়ে থাকে বা জমা হয়ে থাকে। ঠান্ডার দেশের কথা হচ্ছে, সেখানে আরো বেশি হবে। এবার সকালের হাওয়াটা যখন এলো, সূর্যের তাপ বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কুয়াশাটা সরে যায়। কিন্তু এখানে যেহেতু সবকিছুকে পার্সনিফাই করা আছে, সেই জন্য মিস্ট যেন একটা ব্যক্তি, তাকে সি উইন্ড বলছে যে আমার জন্য জায়গা করে দাও। মেক রুম মানে জায়গা করে দাও। ক্রিকেটে দেখবে মেক রুম কথাটা, বিশেষ করে যখন ব্যাটসম্যান একটু কভার পয়েন্ট বা এই থার্ড ম্যান বা পয়েন্ট দিয়ে শটগুলো মারে, তখন খানিকটা জায়গা করে মারে। সেখানেও দেখবে মেক রুম কথাটা খুব ব্যবহৃত হয়। It hailed the ships and cried, "Sail on." It hail, hail মানে, hail কথাটার মানে হচ্ছে গ্রিট। hail, গ্রিট অর্থাৎ অভিবাদন করলো বা সম্বোধন করলো। জাহাজগুলোকে সম্বোধন করে বলল, বাবারা, sail on, তোমাদের যাত্রা শুরু করো। অর্থাৎ রাত হওয়ার জন্য জাহাজগুলো বিশেষ জায়গায় দাঁড়িয়েছিল। এবার তাদের বলল যে যাও, এবার যাত্রা শুরু করো। ইয়ে মেরিনার্স, মেরিনার মানে জানো নাবিক, মেরিনার বা সেইলার। নাইট ইজ গন, তাহলে সমুদ্রের ওপর কি প্রভাব পড়লো? ফার্স্ট, the mist goes away as the sea wind comes, and the ships start sailing as there is morning. That is, when the morning light breaks in, when the sea is clearer with the sunlight, the ships start sailing. এবার জাহাজ যখন নোঙর করা হয়, বড় বড় জাহাজগুলো, তোমরা তো জানো যে সমুদ্রের একদম গায়ে বা সমুদ্র তীরের একদম গায়ে থাকে না, একটু দূরেই থাকে।
কারণ সমুদ্র তীরের কাছে জাহাজগুলো যদি চলে আসে তাহলে বালিতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বলছে দেখো, and hurried landward far away. Hurried, that is hastened. খুব দ্রুত landward অর্থাৎ তীরভূমির দিকে এবার এগিয়ে গেল। এবার তোমরা যারা দীঘা পুরী এসব জায়গায় বেড়াতে গেছো তোমরা জানো যে সমুদ্র তীর অনেকটা জায়গা অনেক সময় ঝাউবন জুড়ে থাকে, অর্থাৎ সমুদ্র তীরের কাছে আগে গাছপালা পাওয়া যায়। সমুদ্রের হাওয়াটা স্থলভূমিতে এসে প্রথমে সেই গাছপালাটাকে আলোড়িত করবে। The sea wind comes and starts the trees on the seashore first. এই জন্যই বলছে hurried landward far away, crying awake, it is the day, crying. জোরে চিৎকার করে বলছে, এখন ক্রাই কি করে হবে? What does crying here refer to? Crying here refers to the rustle in the leaves that happens because of the wind blowing through the trees. হাওয়াটা যখন গাছপালার ভেতর দিয়ে যেতে থাকে তখন গাছের মধ্যে একটা রাসল হয়। রাসল শব্দটা তোমরা শুনেছো, সিল্ক টিল্কের আওয়াজও হচ্ছে রাসল, মানে খসখস আওয়াজ। So the rustling sound produced by the wind upon the forest is the cry of the wind. It said unto the forest, shout, chitkar koro, hang all your leafy banners out. অর্থাৎ তুমি তোমার ডালপালাগুলো মেলে ধরো। মেলে ধরলে কি হবে? As if those branches full of leaves are all green banners. They spread out as the wind blows through the trees. It looks as if the forest hangs out its leafy banners for all to see. It touched the wood bird's folded wing. এখন ওই গাছের মধ্যে বা বনের মধ্যে উড কথাটা তোমরা জানো, উড মানে কাঠ যেরকম হয়, আবার উড মানে ফরেস্ট হয় তোমরা জানো। তাহলে উড বার্ড বলতে ফরেস্ট বার্ডের কথা বলা হচ্ছে, যে একটু ডানা ভাঁজ করে ঘুমিয়েছিল, ফোল্ডেড উইং। এবার তাকে গিয়ে হাওয়াটা বলছে যে কাকু ওঠো, and said, oh bird, awake and sing. So what does it tell you? As the sea wind travels from sea into the land, it starts the forest. A rustling sound is produced, and the forest bird or birds start singing. They awake and start singing. অর্থাৎ এখানে দেখো বার্ড, ফরেস্ট, etc. all are personified. It looks as if a drama is on in which these members of nature are all human characters. And over the farms, oh Chanticleer,
ফার্ম মানে জানো তোমরা খামার বা খামার বাড়ি, আগের কবিতা তো পড়া হয়েছে মিটিং এট নাইট। আর শ্যান্টিক্লিয়ার হচ্ছে মোরগ। আমরা সবাই জানি যে এই শ্যান্টিক্লিয়াররা সকাল হলে কোকরকো ডাক ছাড়ে। এই যে দেখো শ্যান্টিক্লিয়ার in front of a farmhouse, সে কোকরকো ডাক ছাড়ছে। These are all chanticleers, মোরগ। এখন কি বলছে? And over the farms, that is the wind blows now over the farms. Farm অর্থাৎ হিউম্যান সেটেলমেন্ট চলে এলো, খামার বাড়ি অর্থাৎ মানুষের জগতে এবার হাওয়া ঢুকলো। Oh Chanticleer, your clarion blow, the day is near. Clarion বা ট্রাম্পেট মানে হচ্ছে ভেপু, জোরে ফু দিয়ে বাজাতে হয় জানো। So as if the Chanticleer is a trumpetier, ভেপুওয়ালা। বা বলতে পারো ভেপু বাদক। Again, you see the Chanticleer is personified. It whispered to the fields of corn. Fields of corn মানে শস্য ক্ষেত। কর্ন মানে ভুট্টাও হয়, কর্ন মানে শস্যও হয়। এবার হাওয়াটা কি করছে? Now you see the wind blows into the cornfield. Look at the cornfield. Now when wind blows over the cornfield, you know the corn plants are going to bend into the direction of the wind. এখানে যেটা দেখা যাচ্ছে যে একদিকে নুয়ে পড়েছে, যেদিক দিয়ে হাওয়া দিচ্ছে সেদিকে নুয়ে পড়েছে, যেদিকে হাওয়াটা যাচ্ছে সেদিকে নুয়ে পড়ছে, as if they are saluting the king of the morning. সকাল রাজাকে যেন তারা স্যালুট করছে। কবি এটাকে কিভাবে মেলে ধরেছেন বা তুলে ধরেছেন? It whispered. কেন whisper? এই যে একটা খসখসানি আওয়াজ হয়ে যাচ্ছে, এটা যেন ফিস ফিস করার মতো একটা আওয়াজ। It whispered to the fields of corn. That is, as the wind blows across the cornfield, it produces a whisper-like sound. And as if it asks the fields of corn to bow down, Matanwano, and hail the coming morn. আমরা hail মানে আগেই করেছি, যে hail মানে great. তাহলে মোদ্দা কথাটা কি হলো? যখন হাওয়া আসে, মানুষের থাকার জায়গায় যখন হাওয়াটা ঢুকে পড়ে, what happens? In the farmhouse, the Chanticleer blows its trumpet to signal that the morning is on. Now the wind enters the fields of corn, there is a cornfield. As it blows across the cornfield, the corn plants bow down their heads, that is, they bend down in the direction of the wind, as if to salute or hail or greet
the morning who comes like a king. It shouted through the belfry tower. Now, what is belfry tower? গির্জার টঙে উঁচু ঘন্টা ঘর। দেখো একটা ছবি আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। This is the belfry tower. এই যে গির্জার টঙে উঁচু ঘন্টা ঘর। And as the sea wind blows across the churchyard, sorry, the belfry tower, the belfry bell tolls, the huge church bell tolls. This does not happen exactly. Someone has to make it gong. মানে কাউকে একটু দড়ি টড়ি টেনে বাজাতে হবে। The poet means to say that as the morning breaks in, the huge church bell gongs. And in village areas, you know, the church bell in those days used to act like timekeepers. That is, from the church bell, people got to know, people got aware that the morning was on. It shouted through the belfry tower, awake, O bell, proclaim the hour. Proclaim মানে সাধারণত বড় সড়ো সরকারি ঘোষণা টোষণাগুলোর ক্ষেত্রে প্রোক্লেম, প্রোক্লামেশন এই কথাগুলো ব্যবহৃত হয়। সিপাহী বিদ্রোহের পরপরই তোমরা ইতিহাসে পড়েছো, সিপাহী বিদ্রোহ শেষ হওয়ার পর 1858 সালে কুইন ভিক্টোরিয়ার আমলে একটা মহারানীর বিজ্ঞপ্তি জারি হয়। সেটাকে দেখবে ইতিহাস বইয়ে লেখা থাকে কুইন্স প্রোক্লামেশন বলে। প্রোক্লেম দি আওয়ার মানে ঘোষণা করে দাও যে সকাল হয়ে গেছে। তার মানে সকালের সাথে সাথে বোঝা গেল গির্জার ঘণ্টাধ্বনি হয়, যাতে চারপাশের মানুষ বুঝে যায় যে সকাল হয়ে গেছে। গির্জার ঘণ্টা পেরিয়ে গেল। Now the wind enters the churchyard. Now what is churchyard? সাধারণ অর্থের মতো হতে পারে যেমন তোমরা ফ্রন্টিয়ার্ড, ব্যাকইয়ার্ড, কোর্টইয়ার্ড এই শব্দগুলো পড়েছ। তোমাদের স্কুলের সামনে যে খোলা জায়গাটা সেটা ফ্রন্টিয়ার্ড, পেছনে যেটা একটু হয়তো আছে পাঁচিল আর তোমার স্কুলের বিল্ডিং এর পেছন দিকে একটা খোলা হয়তো জায়গা আছে, that is your school's backyard. And inside the school, if there is an open space inside the school building, that is the courtyard of the school. But churchyard, you see, is something special. Churchyard is দেখো এখানে দেওয়া আছে গির্জা সংক্রান্ত কবরখানা, graveyard বা cemetery that is within the premises of the church. Church that is within the area of the church. It crossed the churchyard with a sigh. Now look at the picture here. This is the churchyard, where you see there are a number of graves. কবরে কারা থাকে? মৃত মানুষ শুয়ে থাকে। These you know are all tombstones. কবরের যে পাথরগুলো থাকে বা ফলকটা থাকে, these are tombstones. Now these people are not going to wake up. Morning does not matter to them. তাহলে এখানে ঘুরিয়ে কি বলা হচ্ছে? It crossed the churchyard with a sigh and said, not yet.
in quiet lie. চার্চিয়ার্ডের মধ্য দিয়ে যখন পাস করছে, একটু ছবিটা খেয়াল করো, there is a lot of open space. So as the wind blows across this space, there is a sigh-like effect. একটা যেন দীর্ঘশ্বাসের মতো একটা আওয়াজ হচ্ছে, এবং তাদের ও বলে যাচ্ছে not yet in quiet lie. বাপুরা, তোমাদের তো ওঠার সময় হয়নি, তোমরা চুপ করে শুয়ে থাকো। in quiet lie. quiet বা silence মানে জানো, নৈশব্দ। quiet মানে যেরকম নিঃশব্দ হয়, আবার নৈশব্দও বোঝায়। and said not yet in quiet lie. এখন ওরা বিশ্বাস করে যে একদিন পৃথিবী ধ্বংস হওয়ার যে দিনটা আসবে, doomsday, that is going to be the judgment day, the final judgment day on earth. And on that day, all the dead are going to wake up from their graves. That is their belief. And probably in reference to this expression is used, not yet. তোমাদের এখনো সময় হয়নি। You have to wait till the doomsday to wake up. So the only place where the morning or the sea wind has no effect is the churchyard, where the dead are lying. There is no effect from the sea wind except for his sigh, as if the sea wind feels sorry for the dead. Sea wind জানো তাদের জন্য একটু দুঃখিত, as if the sea wind, it looks as if the sea wind feels sorry for the dead. এ প্রসঙ্গে একটা জিনিস খেয়াল করো, for the dead in the churchyard. That's why it produces a sigh. দীর্ঘশ্বাস ফেলছে। একটা জিনিস খেয়াল করো, দা ডেড, যে কোনো অ্যাডজেক্টিভের সাথে দা বসালে কিন্তু সেই শ্রেণীর সমস্ত লোকদের বোঝায়। যেমন মাধ্যমিকে তোমাদের ছিল দা রিচ বা দা পুয়ার, এটার সাথে ইজ হবে না আর হবে, সবসময় কিন্তু আর হবে, বিকজ দা ডেড ইজ প্লুরাল। দ্য ডেড আর হবে, দ্য ডেড ইজ হবে না, দ্য রিচ আর। এখানে দ্য ডেড পিপল আর বলতে হবে না, দ্য ডেড বলতেই অল দ্য ডেড পিপল আর রেফার্ড টু। এবার আমরা ছোট্ট একটা বঙ্গানুবাদ করেছি এই কবিতার, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। একটি হাওয়া এসেছিল সুদূর সাগর থেকে, এই কুয়াশা জায়গা করো বলল তাকে হেঁকে। নোঙর করা জাহাজগুলো নাবিকরা সব ভাই, রাত গিয়েছে এবার সবার যাত্রা করা চাই। এবার গেল জল পেরিয়ে সুদূর ডাঙার দেশ, সকাল হলো ওঠো সবাই রাত হয়েছে শেষ। বনকে ডেকে বলল হাওয়া এবার গলা ছাড়ো, তোমার সবুজ ঝান্ডাগুলো মেলো আরো আরো। বনের পাখি শুয়েছিল ডানাটি ভাঁজ করে, বলল তাকে উঠে পড়ো গানটি ধরো জোরে। খামার বাড়ি গিয়ে হাওয়া বলে মোরগটাকে, দিন যে এলো এবার জোরে বাজাও ভেপুটাকে। ফিসফিসিয়ে বলল হাওয়া এই এসেছে ভোর, ক্ষেতের ফসল নুইয়ে মাথা স্যালুট করো জোর।
কাকে স্যালুট করবে? সকাল রাজাকে। গির্জা টঙের ভেতর দিয়ে বইল হাওয়ার ডাক, বইল হাওয়ার ডাক হবে গির্জা টঙের ভেতর দিয়ে বইল হাওয়ার ডাক, ঘন্টা ওগো ওঠো এবার, দাও সকালের ডাক। গির্জা পাশের কবরখানায় দীর্ঘশ্বাসী সুরে, হয়নি সময়, থাকো সবাই আওয়াজ থেকে দূরে, অর্থাৎ চুপচাপ থাকো, ইন কোয়াইট লাইফ। এবার এক কথায় যদি আমরা কবিতাটা সম্পর্কে একটা বা দুটো বাক্য বলতে চাই, কি বলবো? এখানে একটাই বাক্য দেখো দেওয়া আছে, the poem describes the impact of the sea wind upon the sea and the land through a series of personifications. মোটামুটি এরকম একটা বাক্য দিয়ে যদি বড় প্রশ্নের উত্তরটা শুরু করো এই কবিতা সম্পর্কে, তাহলে হয়তো অনেকটাই তুমি পরীক্ষককে বোঝাতে পারবে যে হ্যাঁ তুমি বুঝেছো। আজকে আমরা ডে ব্রেক নিয়ে আমাদের আলোচনা শেষ করলাম। আবার বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের মতামত, পরামর্শ ইত্যাদি জানানোর জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটা রইল, জানাতে পারো। যে ফাইলগুলো আমরা তোমাদের জন্য ব্যবহার করছি সেই ফাইলগুলো তোমরা যদি চাও আমরা তোমাদের পাঠিয়ে দিতে পারি, শুধু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের জানাবে। আপাতত কবিতা নিয়ে এবছরের মতো আলোচনা আমাদের শেষ হলো। এর পরবর্তী পর্যায়ে আমরা কবিতার প্রশ্নোত্তরগুলো কিভাবে সামলানো যেতে পারে, কি কি ধরনের বাক্য তৈরির বা বাক্য বিন্যাস শৈলী রপ্ত করলে এ ব্যাপারটা আরো সহজ হবে, নম্বর তুলতে সুবিধা হবে, সেগুলো আমরা আলোচনা করব। That's all for today. তোমাদের সবাইকে আজকের মতো আমরা বিদায় জানাচ্ছি। Hope to meet you soon. Thank you.